প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেলগাছি বিকল্প কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, লেকচারার ফিজিক্স। আজকে তোমাদের শিডিউল ক্লাস অনুযায়ী আজকে আমরা আবারও ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরের ইতিপূর্বে আমরা যে অংশ নিয়ে আলোচনা করছি, আমার মনে হয় তোমরা সেটা শেষ করছো। আজকে আমরা ভেক্টরের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ম্যাথমেটিক্সে কাজে লাগবে। তো আজকে আমরা আলোচনা করব ভেক্টর বিভাজন নিয়ে। তো আসি আমরা ভেক্টর বিভাজন কি। ভেক্টর বিভাজন, তাহলে ফার্স্টে তোমাদের জানতে হবে যে ভেক্টর বিভাজন কাকে বলে। একটি ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করাকেই বলা হয় ভেক্টর বিভাজন। একটি ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করাকেই বলা হয় ভেক্টর বিভাজন। এই বিভাজিত ভেক্টর দুইটি উপাংশে বিভক্ত করা যায়। একটা হলো ভেক্টরের অনুভূমিক উপাংশ, আর একটা কি উলম্ব উপাংশ। তাহলে বিভাজিত ভেক্টরকে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটি অনুভূমিক উপাংশ, অন্যটি উলম্ব উপাংশ। তো আসি আমরা একটু দেখি বোর্ডে। একটি হলো অনুভূমিক উপাংশ, অপরটি হলো উলম্ব উপাংশ। তো আজকে আমরা অনুভূমিক উপাংশ ফার্স্টে করি। দেখো, অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ যেটাই নির্ণয় করতে চাই না কেন, তো আমরা দুইভাবে এই বিভাজন করতে পারি। একটি হলো সামুদ্রিকের মাধ্যমে, আর একটি আয়তক্ষেত্রের মাধ্যমে। তো প্রথমে আমরা সামুদ্রিক নিয়ে কাজ করতে চাই। দেখো, সামুদ্রিক একটা আঁকাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্রে কি আঁকালাম? একটা সামুদ্রিক আঁকালাম। দেখো, মনে করি ও এ বিসি একটি সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয় ও এ এবং ওসি, যাদেরকে পি এবং কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়েছে। সামুদ্রিকের কেন্দ্র থেকে অবি পর্যন্ত একটা কি সামুদ্রিকের কর্ণ অঙ্কন করেছি। এই সামুদ্রিকের কর্ণটা কি? আর। সামুদ্রিকের কর্ণটাই মূলত লব্ধি ভেক্টর আর নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমরা ত্রিকোণমিতির সাইন সূত্র প্রয়োগ করে এখন এটাকে সলভ করব। ত্রিকোণমিতির সাইন সূত্র। ত্রিকোণমিতির সাইন সূত্র প্রয়োগ করে পাই, দ্যাট মিনস এবি বাই সাইন আলফা সমান সমান ও এ বাই সাইন বিটা, ওবি বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এটা হলো ত্রিকোণমিতির সাইন সূত্র। দেখো, এখানে আমি কি লিখতে পারি? এবি সমান আমার পি ভেক্টর আছে, ও এ সমান কিউ ভেক্টর, ওবি সমান কি লব্ধি ভেক্টর আর,
তাহলে কোঅর্ডিনেটের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তবে একটু উপরে মুছবো, তোমরা একটু উঠায় নাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এটা সমান এটা, আবার এটা সমান এটা লিখতে পারি। এখন দেখো অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশ ই বাই সাইন আলফা সমান সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা লিখতে পারি কি আর সাইন আলফা একটু কারেকশন করে নাও, এটা কিউ, এটা পি, তাহলে এটা হবে বিটা। তাহলে আমরা লিখতে পারি আর সাইন বিটা সমান বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, এটা হলো মূলত অনুভূমিক উপাংশ। ঠিক আছে, আমি একটু চিত্র মুছে দিই। উলম্ব উপাংশ আর বাই সাইন আলফা প্লাস বিটা সমান আমরা লিখতে পারি কিউ সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামুদ্রিকের মাধ্যমে অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করলাম, অর্থাৎ ভেক্টর বিভাজনের তত্ত্ব প্রয়োগ করে আমরা কি করলাম, অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ নির্ণয় করলাম। এই একই বিষয় আমরা এই বিভাজন আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে করতে পারি। তো আমি এখন আয়তক্ষেত্রের মাধ্যমে তোমাদের এই ভেক্টর বিভাজনটা একটু দেখাবো। ঠিক আছে, আয়তক্ষেত্রের জন্য দেখো, তোমরা মনে করি ও এ বি সি একটা আয়তক্ষেত্র। আর হলো লব্ধি। একইভাবে আমরা দুইটা কোণ আলফা এবং বিটা কাউন্ট করলাম। তাহলে এখানে লিখতে পারি কি 90 ডিগ্রি সমান আলফা প্লাস বিটা। অতএব আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। অতএব শুধু বিটা সমান কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমরা একইভাবে অনুভূমিক উপাংশ বের করব। সেক্ষেত্রে আগের সূত্র থেকে আমরা কি শিখছি, পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এখন আমরা জাস্ট আয়তক্ষেত্রের জন্য 90 ডিগ্রি ইউজ করব। তোমরা জানো যে আলফা প্লাস বিটা সমান কত, 90 ডিগ্রি। সো এখানে আমরা লিখতে পারি কি কোঅর্ডিনেটের হিসাব অনুযায়ী আর কজ আলফা। এটাই হলো কি আমাদের অনুভূমিক উপাংশ। পি সমান কি আর কজ আলফাটা, এটাই হলো আমাদের অনুভূমিক উপাংশ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে সামুদ্রিকের জন্য অনুভূমিক উপাংশ পেয়েছিলাম কি পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এখন আমি সামুদ্রিকের জন্য দেখি
যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি হিসাবে আমি যদি বসাই দিই মান, সেক্ষেত্রে আমরা পেলাম কি অনুভূমিক অংশ p সমান r cos আলফা। p সমান কি পেলাম r cos আলফা। ওকে, একইভাবে আমরা উলম্ব অংশ বের করব, দেখি উলম্ব অংশ কি হয়। ঠিক আছে, উলম্ব অংশ। তো উলম্ব অংশ নির্ণয়ের জন্য আমরা আগে যে ইকুয়েশনটা পেয়েছিলাম কিউ সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এক্ষেত্রে কিউ সমান আর সাইন আলফা সাইন 90 ডিগ্রি, অতএব আমরা লিখতে পারি কিউ সমান আর সাইন আলফা। এটাই হচ্ছে উলম্ব অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামুদ্রিক এবং আয়তক্ষেত্রের জন্য উভয় ক্ষেত্রে আমরা অনুভূমিক এবং উলম্ব অংশ নির্ণয় করা শিখলাম। ঠিক আছে, এখন এদের কিছু প্রয়োগ আছে, সে প্রয়োগিক দিকটা আমরা দেখব। এছাড়াও তোমাদের আরেকটা টপিকস আছে এই ভেক্টর বিভাজন প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে। প্রসঙ্গ কাঠামো কয়টা? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। সেক্ষেত্রে আমরা এটা আলোচনা করতে পারি। তো আমরা সেটা নিয়ে কাজ করি এখন। একমাত্রিক ক্ষেত্রে ভেক্টর বিভাজন এটা আসলে তেমন কিছুই না। কোনো বস্তু বা কোনো কণার অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য যদি একটা স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেটা হলো একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে বস্তু শুধুমাত্র যে কোনো একটি অক্ষ বরাবর ক্রিয়া করবে, সেটা যদি এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, জেড অক্ষ হতে পারে। তো আমরা যদি একটি সরলরেখা কল্পনা করি, যদি আমরা কল্পনা করি যার অক্ষ এক্স, এই সরলরেখা যদি বিভিন্ন অবস্থান কল্পনা করি, একটি R1, একটি R2, একটি R3, তো প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখব যে এক্স অক্ষ বরাবর কি অক্ষ তো একটাই, বিধায় এদিকে ক্রিয়া করবে কি আমাদের আয়তাকার ভেক্টর আই। তো সেক্ষেত্রে আমরা যদি একটি পূর্ণাঙ্গ ভেক্টর, দ্যাট মিনস অবস্থান ভেক্টর যাচাই করতে চাই, তাহলে আর ভেক্টর সমান আমরা লিখতে হবে কি R1 I hat, R2 I hat, R3 I hat। সেক্ষেত্রে আর ভেক্টর সমান লিখতে পারি R1 প্লাস R2 প্লাস R3 I hat। একমাত্রিক ক্ষেত্রে, অর্থাৎ এটি তাহলে একমাত্রিক কারা তোমাদের এটা আগে জানতে হবে। একমাত্রিকের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যা কিছু সরু এবং সরলরৈখিক পথ, পড়ন্ত বস্তু, এরা সবাইকে একমাত্রিক। তো এক্ষেত্রে দেখো আমার শুধুমাত্র একটা অক্ষ ছিল, এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল ছিল। এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে কে একক ভেক্টর, আয়তাকার ভেক্টর আই। এক্ষেত্রে আমরা পাইলাম কি আর সমান R1I, R2I, R3I। তাই আর ভেক্টর সমান কি লিখতে পারি R1 প্লাস R2 প্লাস R3I। এটা হলো একমাত্রিক ক্ষেত্রে ভেক্টর বিভাজন। এখন যদি আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে যদি এটা দেখাই, তো সেক্ষেত্রে এমন কিছুই না, জাস্ট দুইটা হবে এক্স এবং ওয়াই। পি একটি বিন্দু, এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে হ্যাট। এটা যদি হয় তাহলে আমরা ফার্স্টে সংজ্ঞায় বলতে পারি কোনো বস্তু বা কণার অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য যদি দুইটা স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা বিভাজন করতে চাই, সেক্ষেত্রে কি আমাদের অক্ষ কয়টা? দুইটা। সেখানে কাজ করবে কি, আমি ধরছি কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দ্যাট মিনস সেখানে কাজ করবে কি আয়তাকার ভেক্টর এক্স অক্ষ বরাবর থাকবে আই এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে জে। ত্রিভুজ ওপিএন হতে পাই ওপি সমান ওএন প্লাস এনপি। তাহলে আমরা লিখতে পারি আর ভেক্টর সমান, তাহলে ওএন সমান, যেহেতু ওএনটা ক্রিয়া করছে কোন দিকে এক্স অক্ষ বরাবর, এক্স আই
ওয়াই জে। যদি শুধু আর মান হিসাবে লিখি আমরা তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের দ্বিমাত্রিক ক্ষেত্রে অবস্থান ভেক্টর বা ভেক্টর বিভাজন। যদি আমরা ত্রিমাত্রিকের ক্ষেত্রে যেতে চাই, এটা একটু জটিল। তোমরা জানো মহাবিশ্বের সকল বস্তুই সামান্য কিছু বস্তু ছাড়া বেশিরভাগ বস্তুই 3 ডাইমেনশনের আন্ডারে। তাহলে কোনো বস্তুর অবস্থা বা অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য যদি 3টে স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেটাই হলো কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা আমি কিভাবে অঙ্কন করি। এক্স ওয়াই জেড, এই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। অবস্থান ভেক্টর আর, আমরা দিকগুলো একটু দিয়ে নিই। তাহলে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীলকে আই, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীলকে জে, জেড অক্ষ বরাবর কে। এখন যেহেতু এটা 3 ডাইমেনশনের আন্ডারে তোমরা জানো যে কোনো পদার্থ এবং বস্তুকে 3 ডাইমেনশন দ্বারা কি ব্যাখ্যা করা সম্ভব, অর্থাৎ সেক্ষেত্রে 3টা স্থানাঙ্কের প্রয়োজন। তোমরা খেয়াল করছো হয়তো বা, এই বিন্দুতে যদি একটি বস্তু থাকে তাহলে এটাকে ব্যাখ্যা করার জন্য আমার 3টে স্থানাঙ্ক যেমন এক্স ওয়াই জেড প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে আলোচনা করতে হবে। তো এটা কিভাবে কাজ করে দেখো, চিত্রটা তোমাদের এমনভাবে অঙ্কন করতে হবে, সেখানে 2টা সামন্ত্রিক ক্রিয়া করবে। সামন্ত্রিক দুটাকে ও কিউ পি এন এবং ও এম এন এল। দেখো আমি এটাকে কিভাবে তৈরি করি, দেখো চিত্র হতে পাই। ওপি সমান ওএন প্লাস এনপি। ওপি সমান, দেখো ওএন সমান কি লিখতে পারি, এটা একটা ত্রিভুজ, ও এল এন একটি ত্রিভুজ, সেক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি ওএল প্লাস এল এন। এবং সামন্ত্রিক ও কিউ পি এন এর এনপি বাহু এবং ও কিউ বাহু পরস্পর সমান, সো আমি লিখতে পারি কি ও কিউ। এখন ওপি সমান ওএল রাখলাম, এল এন সমান আমরা কি লিখতে পারি, ও এম এন এল সামন্ত্রিকের অপোজিট বাহু কি ও এম। এখন জাস্ট শুধু মান বসানো। আর ওয়েল বরাবর ক্রিয়া করে কি এক্স অক্ষ, এক্স আই ওয়াই জে জেড কে। সো এখান থেকে আমরা লিখতে পারি কি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দ্যাটস অল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করছি। ভেক্টর বিভাজন দুইভাবে হয়, একটা সামুদ্রিকের জন্য এবং আয়তক্ষেত্রের জন্য দেখালাম আমি। এছাড়াও ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করছি। তো আজকে এ পর্যন্তই। তোমরা এই পড়াগুলো নিয়ে স্টাডি করতে থাকো এবং নেক্সট ক্লাসের জন্য আল্লাহ হাফেজ।